নমস্কার, শুভ সন্ধ্যা। প্রতি বুধবারের মতো আবারও আমরা আরেকটি এপিসোড নিয়ে এই বুধবারে উপস্থিত হয়েছি আপনাদের এই সন্ধ্যায় আপনাদের সামনে। সঙ্গে রয়েছে আমাদের বিশেষ অতিথি আশিস চৌধুরী। আশিসদা, তোমাকে আমাদের এই গুরুকুল অনুষ্ঠানে স্বাগত। আজকে নমস্কার। বিশেষ অতিথি হিসেবে যে সময় আমাদেরকে দিচ্ছ বা দেবে, আমরা সত্যি কৃতজ্ঞ তোমার কাছে। একটা সাংস্কৃতিক পরিমণ্ডলীর মধ্যে একটা শিশুর বড় হয়ে ওঠা, এটা কিন্তু সময়ের একটা ডিমান্ড বলতে পারো। সেই জায়গাটায় দাঁড়িয়ে সমাজের প্রতি তোমার যে কর্তব্য পালন করে চলেছে, সেটা সত্যি প্রশংসনীয়। আমরা বেশি গল্প না করে প্রথমেই তোমার একটা সঙ্গীতের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুভ সূচনা করব। ঠিক আছে, ছোট্ট একটু খেয়ালের মাধ্যমে শুরু করছি। সা দা নি সা দা নি সা রে গা 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 রে গা রে সা দা নি সা। पिया संग खेलत प्यारी, पिया संग खेलत प्यारी, पिया 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 संग खेलत प्यारी, जो बन की मद बारी, पिया संग खेलत प्यारी, मृग मदौरे केसर दौरे, मृग 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 मदौरे केसर दौरे, बीज तरंग सारी, पिया संग खेलत प्यारी। সম্ভবত টরি এই টরির উপরে মানে অনেক সুন্দর সুন্দর গান তৈরি হয়েছে। আমার খুব লোভ হচ্ছে এই আসরে বসে যে সেরকম কোনো গান এই মুহূর্তে কি মনে করা যায়? না, করা যায়, কিন্তু ব্যাপারটা যে প্রস্তুতি থাকার দরকার, হঠাৎ করে সেরকম হয়তো প্রস্তুতি নেই। এবার আমাকে তো আগের থেকে বলা হয়নি যে এই অনুষ্ঠান যা আড্ডা গল্প সব রকম হবে থোড়া থোড়া করে, সেইভাবেই আর কি। তো তুমি বলো কিরকম গান আছে টরির পরে, কি গান আছে? টরির পর মানে এই সুরটাকে মানে মনে আসাটাই বড় ব্যাপার, মানে মনে আসা, হয়তো গানটা জানি, হয়তো গেয়েছি। ঠিক আছে, আমরা একটা সাংগীতিক পরিমণ্ডলের মধ্যে দিয়ে শুরু করলাম। আমরা একটু গল্পে যাই। গল্পটা হচ্ছে যে তোমার এই যে একটু তানপুরাটা যদি কমিয়ে দেওয়া যায়, এই যে সঙ্গীত তোমার জীবনের শুরু কোন সময় থেকে? শুরু কখন হয় আমি নিজেও ঠিক জানি না আর কি। মানে জবের থেকে মানে জ্ঞান হওয়ার আগে থেকে আমি গানটা গাই, গান শিখি না কিন্তু গানটা আমি গাই। এবার গান গাইতে 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 যখন মোটামুটি ক্লাস 2-3-তে পড়ি, তখন
মানে বাড়ির থেকে চিন্তা করলে কি গানে দেওয়া যেতে পারে, কিন্তু থাকতাম গ্রামে আর কি, সেখানে গান শেখানোর কোনো পরিবেশ ছিল না আর কি। আমাদের হারমোনিয়াম ছিল বাড়িতেই, মানে পৈতৃক বলে মাতৃক বলবো আর কি, মায়ের বিয়ের আগের একটা হারমোনিয়াম ছিল। তার মানে তোমার বাড়িতে একটা এই গান বাজনার একটা পরিবেশ ছিল? পরিবেশ না, মানে মা বিয়ের আগে গান শিখেছে, এবার সেই গানটা বলবো না যে মা বিশাল গাইয়েছিল, সেই ব্যাপারটা না। যেমন পরিবারের সবাই গান শিখে 2-4 মাস 2-4 বছর, সেরকম মা গান শিখেছে। তার মানে এটা বলবো না আমি মা অনেক বড় আর্টিস্ট ছিল, সেটা বলবো না, গানের একটা ব্যাপার ছিল আর কি। তো তারপরে আমি যখন ক্লাস 2-3-তে, তখন আমি বাড়িতে বলে ছোটো, এ তো গান বুঝবা না কিছু আর কি, তখন আমার দিদিদের গান শেখানোর জন্য বাড়িতে শিক্ষক রাখা হলেন। তা আমাদের বাড়ি হচ্ছে বাহিন, সেখান থেকে রায়গঞ্জ ভারত আশ্রমের নিকটে, মানে সেখান থেকে আমার পরিচিত সেই সঙ্গীত শিক্ষকের, তিনি হচ্ছেন শ্রী রতন ঘোষ মহাশয়, আমাদের এখানে সাংবাদিক রূপক ঘোষ আছে, তার বাবা। আচ্ছা, তাকে আমার বাড়ির থেকে বাবা ঠিক করলে আমার 2 দিদিকে শেখানোর জন্য। তো ওনারা যখন দিদিরা যখন শেখে ওনার কাছে, তখনই আমি অর্ধেক গান শিখে নিয়েছি শুনে শুনেই। আচ্ছা, এবার তারপরে মাঝে মাঝে আমাকে বলতেন যে ঠিক আছে তুই বসে দেখ পারিস কিনা। তা আমি বসেছিলাম ওনার কাছে, সারেগামাটা শিখেছি ওনার কাছেই, কিন্তু এত ছোট ছিলাম আমি হারমোনিয়ামটা আনতে পারতাম না, তো কিছু শিখে বাদ দিয়ে দিই আমি। তারপরে ক্লাস 7-8-এ যখন পড়ি, তখন বাবা সঙ্গীত সদনে ভর্তি করে দেয় নিপিন কর্মকার মহাশয়, ওনার কাছেই মিস করেছি। মিস করার পরে এই ফাঁকে আবার রায়গঞ্জে অচিন্ত সেন মহাশয় রবীন্দ্রসঙ্গীত, তার কাছে শিখেছি। উনি অমায়িক মানুষ, স্বামীজির মতো আমার লাগে, মানে ওনার তো ওই ঘোষবাবু যার কথা বললেন এবং কর্মকার নিপেন কর্মকার, দুজনই তো গত হয়েছেন। হ্যাঁ, দুজনে গত। বর্তমানে বেঁচে রয়েছেন সময়কালে অচিন্ত সেন, তিনিও মানে যাদের কাছে শিখেছি তারা সবাই গত হয়ে গেছে। যেমন কলকাতায় শিখেছি বিমান মুখোপাধ্যায়, উনিও গত, জোটেশ্বর মুখার্জি উনিও গত হয়ে গেছেন। আচ্ছা, হ্যাঁ, তাদেরকে শিখেছি। সুন্দর একটা সন্ধ্যা তোমার সাথে কাটাতে পারছি। আমি কোনোভাবে জানতে পারলাম তোমার আজকে জন্মদিন। আমরা ভারত টিভির পক্ষ থেকে, আমার দর্শক বন্ধুরা যারা আছে তাদের পক্ষ থেকে তোমাকে এই জন্মদিনের শুভেচ্ছা জানাই। অনেক ধন্যবাদ। আগামী দিন তোমার সঙ্গীত জীবন আরও সুন্দর হোক এই প্রত্যাশা রাখছি মঙ্গলময়ীর কাছে। নেক্সট যেটা গল্প, তুমি এই যে শিক্ষাটা প্রথাগত বিদ্যা শুরু করলে, শুরু করার পর তোমার জীবনে প্রথম যে মঞ্চ, সেখানে তুমি কি ধরনের গানটাকে পছন্দ করলে? না, প্রথম জীবনে রবীন্দ্রসঙ্গীতে আমি গাইতাম সব জায়গায়, কোনোখানে অনুষ্ঠান মানেই রবীন্দ্রসঙ্গীত। এবার এমন হয়ে গেল যে আমাকে ওই উদ্বোধনী সঙ্গীত জন্য রাখা হতো একটা গান, ন্যাচারালি তাই। হ্যাঁ, তো রবীন্দ্রসঙ্গীত, তো রবীন্দ্রসঙ্গীতটা শুধু উদ্বোধনের জন্যই মনে হয়, এমনি পারফর্ম করার জন্য না। তো পরে আস্তে আস্তে নিজেকে চেঞ্জ করলাম যে না, রবীন্দ্রসঙ্গীতের বাইরে বেরোতে হবে আমাকে। তারপরে মান্না দেতে এলাম। তো মান্না দের গানটা হচ্ছে কি, এই সাংস্কৃতিক অনুষ্ঠান যখন হয় তখনটাকে আমি চাইছি আরও প্রসার ঘটাতে আর কি। তারপরে আধুনিক গান, তারপরে হিন্দি গান, তারপরে সব ধরনের গানই আমি ট্রাই, কোনোটাই ভালো মতো হয় না, কিন্তু আমার ভালো লাগে সব ধরনের গান গাই। না, আমার বিভিন্ন মঞ্চে দর্শকের আসন গ্রহণ করবার সুবাদে আমি যেটুকু দেখেছি, তোমার যে কোনো পরিবেশনা মানুষকে মুগ্ধ করে, সেটা তাদের ব্যাপার। আমি প্রথম যাব তোমার রবীন্দ্রসঙ্গীতে, যদি এই সন্ধ্যায় আমাদের এই দর্শক বন্ধুরা যারা রয়েছেন তাদের একটা রবীন্দ্রসঙ্গীত উপহার দেওয়া যায়। না, অনেক গান আছে, তা আমি হঠাৎ করে যে এই গানটা মনে পড়ছে করছি। দাঁড়াও আমার আখির আগে, দাঁড়াও আমার আখির আগে, তোমার দৃষ্টি হৃদয়ে লাগে, দাঁড়াও আমার আখির আগে। সম্পূর্ণ গাইব? হ্যাঁ, গাও না, ভালোই লাগে। সমুখ আকাশে চরাচর লোকে, এই অপরূপ আকুল আলোকে, সমুখ আকাশে চরাচর লোকে,
এই অপরূপ আকুল আলোকে দাঁড়াও হে, দাঁড়াও যেখানে বিরোহী হিয়া তোমারি লাগিয়া একলা জাগে, দাঁড়াও আমার আখির আগে, দাঁড়াও আমার আখির আগে। মানে অদ্ভুত একটা রোমাঞ্চকর মুহূর্ত আমরা এখানে অনুভব করছি, আমার দর্শক বন্ধুরাও তাই। তোমার যে এই যে রবীন্দ্রসঙ্গীত, তুমি তড়ি দিয়ে শুরু করলে প্রথমে, তারপরে একটা রবীন্দ্রসঙ্গীত শুনলাম, খুব জানতে ইচ্ছে করছে যে তোমার এই যে চলার পথ, অনেকগুলো রাগ রাগিনী তবেই একটা সঙ্গীত, তোমার এই রাগ রাগিনীর মধ্যে সবচেয়ে পছন্দের রাগ বা রাগিনী কোনটি? এটাকে বলা মুশকিল, মানে যখন যে রাগটা শুনি মনে এই রাগটাই সব থেকে ভালো, এটাকেই গাইব। বেশ, তারপর নেক্সট যখন আরেকটা রাগ, এটা তো সুন্দর, মানে এক সে বর্গার এক, মানে এটাকে কখন আলাদা করা যাবে না, এটা একটা খারাপ, এটা বেশি ভালো। যখন যেটা দেখছি না তাহলেও কিছু কারণ আছে তো যে এই রাগটা ভীষণ টাচি, না তাহলে বলতে হয় যে টরি যে গাইলাম টরিটাও টাচি, ভালো লাগে। হ্যাঁ, তারপরে টরি বাদে, হ্যাঁ টরি বাদে দরবারি আছে, দরবারিটা একটু কোনটা নাকি নিসরে সদা নে পা মা পদা নি ধা নি রে সা, जो गुरु कृपा करे, जो गुरु कृपा करे, जो गुरु कृपा करे, जो गुरु कृपा करे, कौतिक पापक तत्फल छिनामो, जो गुरु कृपा करे, गुरु की महिमा हरि सवारी, गुरु की महिमा गुरु की महिमा, जो गुरु कृपा करे, গানের শুরু তোমার সেই বাহিন গ্রামের বাড়ির থেকে, যেটার দূরত্ব রায়গঞ্জ থেকে 10 কিলোমিটার। 10 কিলোমিটার। তখন কোনো যোগাযোগ ছিল না, ট্রেন একটু তখন কোনো যোগাযোগ ছিল না, একটা মাত্র ট্রেন, সকালে একবার বিকেলে, যদি কোনো কারণে মিস হতো তাহলে সাইকেল, সাইকেলের পথটাও অত্যন্ত খুব ভালো ছিল না, তাহলে কাঁচা রাস্তায় ছিল, কাঁচা রাস্তা ছিল। এই যে দীর্ঘ পথ তুমি শিখে আজকের যে আশিসদা তুমি দাঁড়িয়ে আছো, এটা তোমাকে কতটা ভাবায়? ব্যাপারটা হচ্ছে যে ভালোবাসা না থাকলে সেখানে পারদর্শী হওয়া যায় না। আমি এটা কখনো দাবি করি নাই পারদর্শী, ঠিক এই কারণটা আমি এই কথাটার জন্য আমি বলতে চাচ্ছিলাম যে গান শেখা, নিছক একটা আনন্দে দুটো গান শিখলাম, সেটা কি ভালোবাসা বলা যায়?
না, ওটা হচ্ছে আমি একটা কাজে এনগেজ হলাম, মনে হয় কিছু খুব সফল হবো ওখানে, ওই মনে করলে হবে না। আমি পয়সা রোজগার করবো এই মনে করলে হবে না। আমি ভালোবেসে শিখবো, এবার সেটা যদি বারবার করে আমি অনুশীলন করি, তুমি এমনি স্পেশালিস্ট হয়ে যাবে ওটাতে। তোমার মধ্যে ভালোবাসা ছিল বলেই ওই 10 কিলোমিটার পথ হ্যাঁ, আসা যাওয়া করে তবে আজকে আমি সফল হয়েছিল, কিন্তু বলছি না আমি আগেই না, মানে যেটুকু আমাকে লোককে চেনে ওই 10 কিলোমিটার যাওয়া আসা যেটুকু শিখেছো তার মধ্যে দিয়েই তো লোক ওটা চেনে। করেই খাচ্ছি আমি এখনো, ওটা করে ডাল ভাত আমার চলে, দ্বিতীয় কিছু কিন্তু করি। এই একটা বড় হ্যাঁ। পয়েন্ট আমি বিভিন্ন এপিসোডে বলেছি আর কি, যে এটা কিন্তু এই গান বাজনাটা নিছক খেলার ছলে মনের আনন্দে দুটো গান গাইলাম, এটা যদি নিয়ে চলি তাহলে দুদিন পরে সেটা নষ্ট হয়ে যাবে, তাই কিনা? না, কিন্তু এটাকে যদি মনে করি যে এটা আমার রোজগারের পথ হতে পারে, তাহলে আমাকে তার মধ্যে ডুবে না, গিয়ে- রোজগার মনে করলে হবে না। আমি যেটা বলছি, এটা প্রত্যেক নানা জন নানা মত, সবার মতের সঙ্গে সবার মত মিলবে না। একদমই তাই, একদমই। আমি মনে করি আমি যখন শেখা শুরু করেছিলাম, এটা কখনোই মনে করি এটা প্রফেশন করব। আমার ভালো লাগে, আমি এটা করবই, সব কিছু বাদ হলো আমি এটাই করব, এটা আমার ছিল মনে মনে। বাকি কিছু করতেও পারি, করবো না, কিন্তু আমি এটা করবোই, এটাকে বাদ দিয়ে কিছু করবো না। জন্য আমি এখন এটাই করছি, আমার দ্বিতীয় কিন্তু কোনো সোর্স অফ ইনকাম। একদমই তো তাই। সেই হ্যাঁ। সময় তুমি মনে করেছো এটা আমার রোজগারের পথ, রক্তের এইভাবে সঙ্গে না। তুমি নাওনি। না, কিন্তু দেখো তোমার অবচেতন মনেই তোমার রোজগারের পথ হয়ে দাঁড়িয়েছে। কারণ আজকে চাকরি বাজার যা আমাদের পশ্চিমবাংলায়, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বিকল্প কিছু ভাবার দরকার প্রত্যেকটা ছাত্রছাত্রী, তাই না? তো আমি যখন শিখছি, তাহলে সেটা কেন আমি সেই দিকটা মাথায় রেখে শিখবো না? ভবিষ্যতে আমার কীরকম লাইফ লিড করতে হবে সেটা কারোর জানা নেই। তবে সেই জায়গাটায় দাঁড়িয়ে যদি এই বিদ্যাটাকে আমরা একদম সঠিকভাবে নিয়ে যাই, তুমি কি বলবে? দেখো, অনেক কথাই বলা যায় আর কি, তবে আমি মনে করি যে পড়াশোনা সবাইকে যেমন একাডেমিক কোয়ালিফিকেশন করতেই হবে, এটার কোনো দ্বিতীয় কোনো ব্যাপার নেই। এইবার অনেকেই আছে যে আমি শখে বসে আছি, গানটা শিখি বা আমি এটা করি, ওটা লাভ নেই। তোমার যেটা রক্তের মধ্যে ঢুকে আছে নেশা, যেমন আমি বলছি নর্মালি একটা ছেলেরা মেয়েকে যখন ভালোবাসে, তখন বাড়ির অন্যান্য কাজ ভুলে গিয়ে ওটা কিন্তু আগে সময় দেয়। এই জন্য বাড়িতে কথা শুনতে হয়, অনেক কাজ হয় না, তার কি তার ভালোবাসার প্রবল তখন চাপ, সে কর। ঠিক সেরকম ফুটবল খেলা, অনেকেই দেখেছি গ্রামের গঞ্জে সেটা খেতে পারে না, ফুটবল খেলা সব ঠিক হাজির হয়ে গেছে, একটা সময় সে ফুটবলে পারদর্শী হয়ে উঠেছে। ক্রিকেট খেলা মানে গান, তার মানে বলতে চাইছো যার ইন্টারেস্ট গানের মধ্যে নেই সে আসবে না, লাভ নেই, লাভ নেই, লাভ নেই। হ্যাঁ, তবে এটা তো কাউকে বলা যাবে না দেখে যে তার ইন্টারেস্ট নেই। হ্যাঁ, এবার কেউ যদি আসে, আমি তো না তোমার হবে না, তোমার ইন্টারেস্ট নেই, না আমি কখনোই না। মনে কি করে ঢুকবো? আমি না, আমি ইন্টারেস্ট আছে। এবার যখন আমি কিছুদিন শেখানোর পর বুঝলাম না ভালোই গাইছে, তার মানে তার ইন্টারেস্ট আছে। যখন না একদম হচ্ছে না, তার মানে সে বাড়িতে বসছে না, ইন্টারেস্টটা কম। আজকে তুমি প্রফেশনালি কোনো চাকরিজীবী না হয়ে তুমি একজন সঙ্গীত শিক্ষক, সেই আমার মতে জায়গায় অনেকেই আছে হ্যাঁ, যারা কোনো চাকরি করে না, গান শিখেই আত্মসন্তুষ্টির সঙ্গে জীবন চালাচ্ছে। সেই জায়গাটা দাঁড়িয়ে তোমার কি কোনো মনে আক্ষেপ? কোনো আক্ষেপ নেই। অনেক বলতে পারে আমি এরকম অনেক নিজেকে সুখী মনে করি যে আমার হয়তো ভবিষ্যৎ বলে কিছু নেই, কিন্তু আমি বর্তমানে যে জায়গায় আছি অনেক ভবিষ্যৎ বলার লোকের থেকে ভালো আছি। তো লোকের আশীর্বাদের ব্যাপার আছে, লোকের আশীর্বাদটা না অদৃশ্য, দেখা যায় না। অভিশাপ তেমন দেখা যায় না, আশীর্বাদ দেখা না। আশীর্বাদটা যে ফলছে এটা ফিল করা যায়। যেমন ভগবানের যে প্রণাম করি আমরা, না তো তার পরিবর্তে আশীর্বাদ আসে, তো প্রণাম করলেই কিছু হবে, না হলে হবে না, এটা যুক্তিতে বোঝানো যাবে না। বেশ। কিন্তু আমি শান্তি পাই। তুমি রাগাশ্রয়ী বা রাগ আমাদের শোনালে, আমি মঞ্চে তোমাকে কোনো এক সময় গাইতে শুনেছি শ্রদ্ধেয় শিল্পী কিশোর কুমারের কিছু গান, যেগুলো সত্যি আমি দর্শকের আসনে বসে পাশে বা পেছনে যারা শ্রোতারা বসেছিলেন তারা আহা আহা বলে উঠে দাঁড়াতেন। তো সেরকম সেই তখনকার দিনের যে গান, কিশোর কুমারের গাওয়া গান, অনেক গান আছে। হ্যাঁ, একটা যদি আমরা শুনি। তোমার বিদায় কখনো দেব না। সুন্দর একটা গান আজকের এই সন্ধ্যায় গুরুকুল অনুষ্ঠানে। আমরা এবারে একটা ছোট্ট বিরতি নেব, ফিরে আসবো বিরতির পর। সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর।
রায়গঞ্জের সুপরিচিত বস্ত্র বিপণী বসন্ত স্টোর্স রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এসেছে। একই ছাদের তলায় পাবেন বেনারসি, লেহেঙ্গা, শেরওয়ানি, কোট প্যান্ট সহ ছোট বড় সকলের মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোরসে। ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয়, স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব। আমরা ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর ৩টায়। ফিরে এলাম বিরতির পর। সঙ্গে রয়েছে আজকের গুরুকুল অনুষ্ঠানে বিশেষ অতিথি আশিস চৌধুরী। আমরা শুনলাম বিরতির আগে কিশোর কুমারের গাওয়া একটি অনবদ্য সঙ্গীত। এবারে তোমার কাছে আমি যে প্রশ্নটা রাখছি আর কি, এই যে কিশোর কুমারের গান যারা গাইছে, মঞ্চস্থ করছে, তারাও কিন্তু আমার মনে হয় একটা যদি সঙ্গীত চর্চার মধ্যে থাকে, তাদের এই গানটা তুমি যেভাবে প্রেজেন্টেশন দিলে সেটার মাত্রাটা তোমার মতোই হতে পারে, তাই তো? না, কার মতো হতে পারে বা পারে না সেটা তো বলা মুশকিল। ব্যাপারটা অনেকে ইনভলভ থাকে, মানে ওরা হয়তো কোনো শেখেনি, কিন্তু গানটা যখন তারা পড়ে, শুধু গান না, গান হোক, বাঁশি হোক, বাদ্যযন্ত্র হোক, এত সুন্দর তার পরিবেশন করে, তখন মনে হয় শুনি কার কাছে শিখেছে। না, এটা কি মনে হয় না যখন কোনো একটা মঞ্চে কোনো একটি ছেলে বা মেয়ে গাইছে, তার কণ্ঠটার হয়তো সুন্দর একটা কণ্ঠ রয়েছে, কিন্তু তোমার মনে হচ্ছে না যে ওর যে স্ট্রাকচারটা সেটাও একটু ক্লাসিক্যাল যদি পরিচর্যা থাকতো তাহলে সেই গানটা আরও ভালো। সে যদি ব্যাপারটা কি, শিক্ষিত শিল্পী অশিক্ষিত শিল্পী পার্থক্য হচ্ছে এটাই, যারা শিক্ষিত শিল্পী তাদের গানে না একটু মানে দোষ ধরা খুব মুশকিল হয়ে যায়। না না, যারা শেখেনি না সেটা তারা মধুরও হয়, হ্যাঁ, শ্রুতি মধুরও হয়। হ্যাঁ, এবং এবার অনেকে যে শেখেনি তারাও ভালো গাইছে, তাদের মধ্যে কিছু কিছু ভুল থাকে, তারা সেটা নিজেরা বুঝতে পারছে না কি কি ভুল আছে। সেটার জন্যই মানে সঠিক সঙ্গীত চর্চা বা সঠিক গুরুর কাছে সেখানে সেটা দরকার, তালিম নেওয়াটা খুব জরুরি। হ্যাঁ, দরকার। আমাদের এই ছোট্ট জায়গায় যে কজন গুরু আছে তারা আপ্রাণ চেষ্টা করছে মানে কোনো একটা ছেলে বা মেয়েকে, ছাত্রছাত্রীকে তার মনের মতো করে তৈরি করবার, যেটা করছো তুমি। তো তাদের জন্য তুমি কি বলবে? তাদের জন্য বলবো তারা ভালো মতো অনুশীলনটা করুক। অনুশীলন ছাড়া কেউ এটা বাজার থেকে কিনতে পারে না। সাধনা একটা এমন জিনিস যে পড়াশোনা হোক, গান হোক, খেলাধুলা হোক, মার্কেট থেকে কিনতে পারে না, ওটা নিজেকে অর্জন করতে হবে। হ্যাঁ, যেমন একটা তান যদি আমি করি, দাদা বাদা মাপা মাদা বা মা গামা গা রে দা রে দা গা রে গা রে মা গামা গাপা মাপা মাদা বাদা বানি দানি দাদা নি দা দানি দা গা রে দানি দা রে দানি দা মা গামা মা গা রে দা। এই যে যেটা করলে তুমি, হ্যাঁ, আমি যদি বাথরুম সিঙ্গার হই, কিন্তু আমি আমি কি করতে পারবো? পারবে না। এবং কোনো কোনো গানে এরকম তানসরগম আছে, সেই জায়গাগুলো তো তখন পূরণ হবে না, সেই গানটা গাইতে পারবে, সেইগুলো করার জন্য শেখার দরকার আছে। সে হয়তো গানটাকে করে নিচ্ছে, জাগো মোহন প্যারে তোমা
सवरी सूरत पर मनई भावे सुंदर लालो मारे जागो और গানটা তুলে নিচ্ছে তারপরে যখন তান সারে গা মা পা দা নি দা নি দা মা মা গা রে দা সারে রে রে গা হ্যাঁ সা 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 রে 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 গা গা মা মা গা রে দা এই যে ব্যাপারটা যখন তানগুলো বলবো তখন তাকে তো অনুসরণ করতে হবে তাছাড়া আসবে না গলায় ঠিক সেই রকমই গানের যে কথাগুলো সেগুলো স্পষ্ট উচ্চারণ করতে গেলে এই তান তো হ্যাঁ দরকার। তান করতে হবে তান ছাড়া তাহলে হবে না। একটা শিল্পী হয়ে ওঠা তার কিন্তু বেসিক গ্রাউন্ডটা থাকবে ক্লাসিক্যাল বেস। তানেই মানুষের গলা তৈরি হয়। যেমন আমরা ফুটবল খেলার আগে আমরা কিন্তু শুধু দৌড়াই, আগে 1 ঘন্টা দৌড়াই দম নেওয়ার জন্য, যে আমি যে 90 মিনিট খেলবো তার জন্য দমের দরকার, অর্থাৎ 2-3 ঘন্টা আমরা দৌড়ে নিই, ওই দৌড়টাই হচ্ছে তান। এরকমই একটা ঘটনা আমার মনে পড়ে। আমি ছোটোবেলায় কোনো একটি বাড়িতে 10 বছর কন্টিনিউ সেখানে ছিলাম। সেটার পরিবেশটাই ছিল একটা স্কুল, গানের স্কুল। সকালবেলা ঘুম ভাঙতো তবলার আওয়াজ বা তানসার। তারপরে আমি ওই তবলা ওই স্কুলে গিয়ে বাজাতে পারতাম না, চেষ্টা করতাম। বাবা আমাকে ভর্তি করে দিল ওই তবলায়, তেরে কেটে তাকো তাকো। আমি দু বছর ওইটা, 2 বছর না 6 মাস ওটা শেখার পরে তারপর ছেড়ে দিলাম, বললাম যে আমার হবে না। আজকে ওই স্কুলের ওই পরিবেশে থাকার ফলে আমি হয়তো দাদরা কাহাল বা বাজাতে পারি, কিন্তু আজকের যারা প্রকৃত দশার শিল্পী, যারা একদম সমস্ত বিষয়ে পারদর্শী, তারা যে মাত্রায় তবলা বাজাতে পারছে আমি কিন্তু সেটা পারছি না। তবে যত মিউজিক আছে সব তবলা কঠিন আমি মনে করি। তবলা একটা বেসুরো যন্ত্র, তাকে এমনভাবে আনতে হয় যে না সমঝনে वाले भी वाह कर उठेंगे जी क्या बात। হ্যাঁ, মানে এত সুন্দর বাজাবে তখন অবাক হয়ে যাবে। কিন্তু তবলায় তো কোনো রস কষ নেই, প্রথমে তে রে কে টে তা কো এটাই শিখবে 6 মাস 1 বছর 2 বছর। সেটা যখন ওর একই জিনিস দিল তেলে কেটে তো পারি আমি, আমার বলে হয়নি, বলে হয় আমার ক্ষেত্রে হয়েছে। সেটাও তো তোমার গানের ক্ষেত্রেও তাই। হ্যাঁ, গানের ক্ষেত্রে কি তবুও রেজাল্ট পাওয়া, ফিডব্যাক একটা পাওয়া যায়। তবলায় ফিডব্যাক 2 বছর আগে পাওয়া যাবে না। গানের ক্ষেত্রে তবুও তুই পাবে যে একটা গান করে পুরানো সেই দিনের কথা শিখিয়ে দিলাম, সে কিন্তু হাত ঘুরে ঘুরে করছে। তুমি যে তোমার গুরুদের কাছ থেকে যে শিক্ষাটা পেয়েছো, যে শিক্ষা অর্জন করেছো, তার উপরে ভিত্তি করে তুমি নতুন প্রজন্মকে, যারা শিল্পী হয়ে আসতে চায়, যারা গান বাজনা ভালোবাসে, তাদেরকে রেয়াজের পদ্ধতিটা তুমি কিভাবে দেবে? রেয়াজের পদ্ধতি সব বলে দেওয়া হয়, যে অনেকে বলে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা প্র্যাকটিস করা উচিত, সেটা পণ্ডিত হওয়ার জন্য। আমি পণ্ডিত হওয়ার জন্য বলছি, গানটা যদি সুরে ভালো মতো গাইতে হয়, রেগুলার 1 ঘন্টা যদি করে, 2 বেলা আধা ঘন্টা করে, তাহলেই অনেক। আর এখনকার যারা বাচ্চারা আগেকার থেকে বা আমাদের সময়কার থেকে অনেক ট্যালেন্টেড বাচ্চা সব ব্যাপারে, একদম মানে ব্রেন কিন্তু সাংঘাতিক। এবার তারা যদি সপ্তাহে যদি 2 ঘন্টাও বসে তাহলেও অনেক, তাদের ক্যাপচার করার ক্ষমতা অনেক বেশি আমাদের থেকে। আমাদের তো মাথা মোটা ছিল, এখনও আছে। এখনকার বাচ্চাদের খুব সিনসিয়ার বাচ্চা, মানে যদি মনে করে একদম পারবে, কিন্তু করেই না। আর দ্বিতীয় কারণ হচ্ছে পড়াশোনা। আমি পড়াশোনা বাদ দিয়ে কিছু করতে বলবো না, পড়াশোনা সত্যিই সবার আগে দরকার, শিক্ষার দরকার আছে। কিন্তু যখন আমি যেটা করব, অনেকে আছে পরীক্ষার আগে গান ছেড়ে দিল 2 মাস, ও 6 মাস পিছিয়ে গেল। একদম 2 মাস গান বাদ মানে 6 মাস কি 1 বছর পিছিয়ে গেল, তার মধ্যে নেই আর কি। অনেকে ওই জায়গাটার থেকেই হারিয়ে যাচ্ছে, অনেকেই হারিয়ে যায়। তোমার যে এই যে শিক্ষকতার জীবন, তাতে মনে হয় এই এক্সপিরিয়েন্সটা অনেক বেশি আছে। আবার একটা দিল্লি থেকে একটা মেয়ে রায়গঞ্জে এসেছিল বেড়াতে, তো মাধ্যমিক পরীক্ষার আগে এসেছিল, তাই আমি তোমার তখন গান বাদ বলে, কেন বাদ গান? আমার ক্লাসে 7টা সাবজেক্ট আছে, তা আমি কি একটাকেও বাদ দিয়ে মাধ্যমিক পাস করতে পারবো না। অর্থাৎ মিউজিকটা আমার সাবজেক্টের মধ্যে আছে, ওটা নিয়ে মাধ্যমিক পাস করে যাবো আমি। হ্যাঁ, আমি ওটা বাদ দিইনি। তো মাধ্যমিক পরীক্ষার আগে অনেকে বাদ দিয়ে দেয়, তো সে বাদ দেয়নি, সে গানটা ভালো গাইছে। তোমার এই যে দীর্ঘ পথ চলা, এর মধ্যে সবচাইতে স্মরণীয় দিন কোনটি? অনেক স্মরণীয় দিন আছে। যদি আজকের দিনে, আজকে তোমার এই বিশেষ দিনে এরকম কিছু ঘটনা আমাদের সাথে যদি, আমার দর্শক বন্ধুদের সাথে যদি একটু শেয়ার করো। না, এরকম না, মানে এই স্মরণীয় দিন ঘটনা বললে পরে কি যে নিজের নামে নিজে খুব বড়াই করছে? না, নিশ্চয়ই না। যেটা অনেক সময় হয় না, একটু
স্মৃতিচারণা আর কি। যেমন দুটো ঘটনা মনে পড়ে আমার, মানে তুমিও হয়তো সেই অনুষ্ঠানে ছিলে। একবার আমরা একটা অনুষ্ঠানে গেছিলাম, ফুটবল টুর্নামেন্টের পরে একটা অনুষ্ঠান হয়, সেখানে আমরা দলবল নিয়ে গেছি, সম্ভবত লক্ষণীয়। তো ওখানে আমার আগে 2-3 জন, মানে আগে কি হালকা ধরনের আর্টিস্টদের দেওয়া হয় নিয়ম আমাদের, আগে হালকা ধরনের আর্টিস্ট দেওয়া হয় 1-2 জন, তারপরে একটু ভারী ভরকম। হ্যাঁ, সবাই ভারী ভরকম, কিন্তু পাবলিকের কাছে কি হিন্দি গান, ছোটদের গানটাই ভারী ভরকম, কিন্তু ক্লাসিক্যাল গান কিন্তু কম ভারী ভরকম না, ওরা সবার নেওয়ার ক্ষমতা নেই, জন্য হালকা ভালো করে, কারণ মাথার উপরে চলে যায়। হ্যাঁ, তা আমি আমার থেকে সবাই ভারী ভরকম, কিন্তু দর্শকের কাছে কি আছে যে না, হিন্দি গান যদি কেউ করে, বেশ আধুনিক গান করে, সেই বেশ একটা জাদ্রেল আর্টিস্ট, বাকিরা সন্ধ্যা গোধূলি। একদম তুমি যেটা বললা, হ্যাঁ, মানে পরিবেশ পরিস্থিতি, তার উপরেই নির্ভর করে একটা গান, একটা শিল্পী। এবার সেই মুহূর্তে যে সন্ধ্যাবেলা মঞ্চে উঠেছে, সে ঠিক করে গেছে যে আমি এই গানটা গাইবো, সন্ধ্যা গোধূলি লগনে কে রাঙিয়া উঠিলে তুমি তারে দেখে, সন্ধ্যা গোধূলি। ধরুন যে এই গানটা সে গাইলো সন্ধ্যাবেলা, এই গানটা গায়নি, ধরুন যে এই গানটা গাইলো, খুব ভালো গান, ভারী ভরকম গান, সবাই গাইতে পারবে না, এই গানটা শুনে পাবে এই গান চলবে না, এই গান চলবে না বলছে। ঠিক আছে, নেক্সট আরেকজন আর্টিস্ট আসলো, সে একটু হাই লেভেল উঠলো, সে মান্না দিয়ে উঠলো, এই গান চলবে না। তাহলে যে আর্টিস্ট, সে তো কোন অংশ কম নয়, সেও এগুলো গান গাতে, এগুলো তো তার মনে হয়েছে এই গানটা গাইবো আমি, ঠিক করে গেছে। তখন আমাকে মঞ্চ থেকে ডাকা হয়েছে, এই আশিস দা তুমি তাড়াতাড়ি আসো, তুমি আসো। তো আমি চিন্তা করলাম যে এখন তো আমাকে ওইগুলো গান করতে হবে, গারে সানি সারে রে গারে সানি পা, এই গান ধরলাম। জিতের তখন চলছে, হোক না আরেকটু হোক না, হ্যাঁ, গারে সানি সারে রে গারে সানি পা নিসা নিসা রে পা গা রে, সেটা এখন গাওয়া যাবে না, যাই হোক বলছি। তো এই গানটা করলাম, ও যাই প্রবলেম আছে, তো এই গানটা তো স্কেলটা চেঞ্জ করে, হ্যাঁ ওই প্রবলেম আছে। তো যাই হোক, লোকে শান্ত হয়ে বসে গেল। তারপরে হলো ওই যে পরিচিত একটা গান পেয়ে গেল, তখন কাছে চলছে আর কি, জিতের তখন সাথে সিনেমা চলছে, তখন গানটা গাচ্ছে, লোকে শান্ত, দূর দূর থেকে লোক চলে আসছে, যারা চলে গেছিল তারা চলে আসছে। তারপরে যে ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়, মানে পরিবেশ অনুযায়ী তখন তোমার ব্যক্তি সত্তাটা রাখবে না। আমি কত জানি না ওইখানকার পরিবেশে কি চাইছে, একদম একটা বাচ্চাটা। কিশোর কুমারের গান গেয়েছো, মান্নাদেরও গান গাইতে শুনেছি, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি সবই আছে, রফির গানও কিছু গিয়েছে, একটা শোনা যাবে? অনেক গান আছে, জব দ্বীপ চলে আয়, ওটা তো রফির না, জেসুদাস। হ্যাঁ, এই টাইপের গান কিছু, অনেক গান, মানে কোনটাকে ছেড়ে ওই এই মুহূর্তে যেটা মনে পড়ছে, माना हो तुम बेहद हसी ऐसे बुरे तुम भी नहीं, हम भी नहीं हवे, माना हो तुम बेहद हसी ऐसे बुरे हम भी नहीं, देखो अभी লিরিক্স মনে নেই আর কি, ওই জন্য হঠাৎ তৈরি হয়ে না হয় স্কেলের ব্যাপার আছে, সব গান এক স্কেলে হবে না। তুমি একটা একটু ঠিক করে নিতে পারবে যদি আমি একটু তোমাকে 2 মিনিট সময় দিই, সেটাতে তুমি কি তোমার, তাহলে আমরা একটা ছোট ব্রেক নিতে পারি। কি গান? রফি বা কিশোর কুমার, আমরা তাহলে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আশিদা ততক্ষণ তৈরি হয়ে নিক, আমরা রফিজির একটা গান আমরা শুনব। तिरंगा हर घर तिरंगा, घर घर तिरंगा, रथ घर तिरंगा, घरों घरी तिरंगा, प्रत्येक घरी तिरंगा, आसमान को
त्रिवर्गा सरिया रंग है क्या? ये रंग मेरी शक्ति का है, ये रंग मेरी ताकत का है, ये रंग देश के माथे पे सजा। श्वेत है क्या रंग सत्य का? ये श्वेत रंग शांति का है, ये श्वेत रंग एके का है, ये रंग देश के दिल में है बसा। रंग हरा রায়গঞ্জের সুপরিচিত বস্ত্র বিপণী বসন্ত স্টোর্স রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এসেছে। একই ছাদের তলায় পাবেন বেনারসি, লেহেঙ্গা, শেরওয়ানি, কোট প্যান্ট সহ ছোট বড় সকলের মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। ফিরে এলাম বিরতির পর। আবারও চলে যাব আমরা আশিস দার কণ্ঠে আরও একটি গান নিয়ে। রফি সাহেবের একটা গান তোমাকে অনুরোধ রাখছি আর কি, তুমি যদি একটু শোনাও। লিরিক্সটা হবে? লিরিক্সটা তোমার যেটুকু মনে পড়ছে সেটুকুই। ওটাই মুশকিল আর কি। एहसान तेरा होगा मुझ पर तुम मुझे तुमसे मोहब्बत हो गई है, मुझे पलकों की छाँव में रहने दो, एहसान तेरा होगा मुझ पर। এটা তো লিরিক্সের জন্য একটু অসুবিধা হচ্ছে। তোমার লিরিক্স মনে পড়ছে এরকম কোন গান কি এই মুহূর্তে করা যেতে পারে? অসুবিধা নেই, যদি সম্ভব না হয় তাহলে আমরা মানে এই মুহূর্তে ইনস্ট্যান্ট মনে করলে আরো ভুল হতে পারে, অনেক কিছু ব্যাপার। একটা গান মানে হঠাৎ স্কেলের ব্যাপার। আমরা এবারে একটু অন্য দিকে যাব। আমরা শুনেছি তোমার বাড়িতে 2 কন্যা সন্তান। তোমার এই সঙ্গীতকে তাদের মধ্যে কিভাবে ছড়িয়ে দিতে পারছো? না, তাদের মানে কাউকে ছড়ানো যায় না। কারো যদি ইন্টারেস্ট থাকে সে আমার কন্যা হলেও পারবে, না হলেও পারবে। আচ্ছা, ইন্টারেস্ট নেই সে কিছু করার নেই। হ্যাঁ, আমার কন্যাদের বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, সে ক্লাসিক্যাল রবীন্দ্রসঙ্গীত শিখেছে, সেই গানটা নিয়ে সে চর্চার মধ্যে নেই। আর ছোট মেয়ে শেখা শুরুই করেনি বলতে গেলে, সে আবার গানটা করে, সে গানটা গায়, কিন্তু সেই চর্চার মধ্যে নেই। আবার শুনে শুনে যেটুকু হয় এখনকার দিনের গান। হ্যাঁ, তোমার আগামী দিনে তুমি তোমার এই গানকে আরেকটু বড় জায়গায় নিয়ে যেতে তোমার যে চেষ্টা, সেটা কি ধরনের? আমার আগামী দিনে এখন তো আমি মানে সূর্যাস্তর দিকে চলে যাচ্ছি, নতুন করে কিছু ভাবছি না আমি যে গানটা কোথায় নিয়ে যাবো বা নিয়ে যাবো না। গানটা ভালোবেসে গাই, আমি রেগুলারই গানের মধ্যে আছি, কিন্তু এটা নিয়ে আমার এরকম চিন্তা ভাবনা এটাকে নিয়ে কোথায় নিয়ে যাব, নতুন প্ল্যাটফর্মে খোঁজে আমি নেই। তোমার প্ল্যাটফর্ম তুমি আর খুঁজছো না, খুঁজছি না। তুমি যাদেরকে নাড়াচাড়া করছো, যাদেরকে একটু নারিশ করছো, তাদেরকে তুমি কিভাবে? হ্যাঁ, তারা যদি ভালো গায়, এখনকার দিনের প্রথম প্ল্যাটফর্ম আছে আমাদের যে রিয়েলিটি শোগুলো হয় সারেগামা জাতীয়, সেখানে যদি অ্যাটেন্ড করতে পারি আমার ভালো লাগবে না, সে এখানে কিছু করে এসছে। আচ্ছা, তোমার কি মনে হয় যে রিয়েলিটি শোতেই প্রথম আমরা অ্যাটেন্ড করাতে পারবো? আমার সেখানে অনেক ব্যাপার আছে, মানে শহরাঞ্চল থেকে যে অনুষ্ঠানগুলো, শারদীয়া উৎসব, দীপাবলি উৎসব, ছাত্র যুব উৎসব,
আমরা যেখান থেকে, আমি তোমাকেও দেখেছি ছাত্র যুব উৎসব থেকে, ওখান থেকে অনেক পুরস্কার তুমি নিয়ে এসছো, ছিনিয়ে নিয়ে এসছো জেলা স্তর এবং রাজ্য স্তর থেকে। এর আগে আমি অনেকেই এনেছি, আমি ছাড়া অনেকেই এনেছি, অনেকের সাথে তুমি। হ্যাঁ হ্যাঁ। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার ছেলে মেয়েদের, অর্থাৎ তোমার ছাত্রছাত্রী, তুমি কিভাবে তৈরি করছো? তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছি, চলছি। অনেকদিন থেকে অনেকেই প্রাইজ পাচ্ছেও। ওই পড়াশোনার জন্য ওটা আবার ভাটা পড়ে যায়। তোমার কি মনে হচ্ছে না পড়াশোনাটা শুধু নয়, যে আমাদের এই শহরাঞ্চলে ইদানিং আমাদের অনুষ্ঠানের ধারাটা একটু পাল্টে যাচ্ছে, যেখানে এই ছাত্রছাত্রীদের অংশগ্রহণের সুযোগ সুবিধাটা থাকছে না? না, এটা অনেক ব্যাপার আছে। যেমন কি যারা কমিটিতে থাকে তাদের মধ্যে হয়তো মিউজিশিয়ান সেই রকম না, সাধারণ লোক, সরকারি যে রিটায়ার্ড পারসন তারাই তৈরি করছে। কিন্তু যদি কোনো মিউজিশিয়ান থাকতো ওখানে, তারা হয়তো সমস্ত স্টুডেন্টদের কথা ভেবে ওই প্রোগ্রাম তৈরি করতো। যেমন কি একটা রবীন্দ্রসঙ্গীত যদি আমি উল্লেখ করে দিই, দুটো গান, অমুক অমুক গান, এবার সময়ের 7 দিন সেই গান তোলা যাবে না একদম। কিন্তু যদি এরকম করে দেয়, এখানে অবাধ, হ্যাঁ, সেখানে কিন্তু অনেকে পিছিয়ে যাচ্ছে না। ওই গানটা বিপদে মোরে রক্ষা, এবার অনেকের গানটা জানা নেই, এবার নতুন করে তুলে একটা গান 7 দিনে হয় না। টিচার তার বাড়িতে যাবে এই সপ্তাহে 1 দিন, 2 দিন গেলেও হবে না, গানটা 2 মাস ধরে পুরো পড়বে। তার মানে কি এখানে অংশগ্রহণ করতে পারছে না। অর্থাৎ এই যে ছেলে মেয়েগুলো যাদের মধ্যে সম্ভাবনা বা প্রতিভা রয়েছে, তারা কিন্তু পরবর্তী ধাপে উঠে আসার চেষ্টাটা নষ্ট হয়ে যাচ্ছে। যদি এরকম করতো, এই যে সংস্থাগুলো যারা এই ধরনের অনুষ্ঠানগুলো আয়োজক, তাদেরকে তুমি কি বলতে চাও? তো বলবো যে এরকম যদি হতো, যে কোনো রবীন্দ্রসঙ্গীত যারা বিচারকের জায়গায় থাকবে তারা এতই মানে অভিজ্ঞ, যে কোনো গান গাইলে জাজমেন্ট করতে পারবে। কিন্তু অনেক আছে যে ওই গানটা দিলে পরে তার স্বরলিপি নিয়ে বুঝবে, বাকি গান তারা জানে না, ভালো অভিজ্ঞ না, মনে হচ্ছে এরকম। তাই আর কি আমি বলছি না যে না, যে মনে হচ্ছে এই দুটো গানই দিয়ে দেবো স্বরলিপি, তারা ঠিক মতো বুঝবে, বাকি গান বুঝবে না। কিন্তু আমার মনে হয় যারা অভিজ্ঞ লোক বসবে, যে কোনো গান গাইলেই তারা বুঝতে পারবে কোনটা ঠিক কোনটা ভুল। এবার এইটা কমিটির মনে হয় না, তার 2টো গান বা 3টে গান বেছে দিয়ে দিল, সেই গানগুলো তোলা হচ্ছে না। যদি এরকমও করে দেয় যে পূজা পর্যায়ে যে কোনো একটি গান, তাহলেও কিছুটা সম্ভব, কিন্তু 2টো গান বা 3টে গান উল্লেখ করে দিল, হবে না। তোমার মোবাইলে 2টো গান আমরা সেন্ড করেছি, লিরিক্সটা তুমি একটু দেখে নাও। দেখে নিয়ে আমরা আশিসদা প্রস্তুতি নিচ্ছে, তার ফাঁকে বলি আগামী বুধবার আবারও সন্ধ্যে সঠিক 6টায় আমরা গুরুকুল অনুষ্ঠান উপস্থিত থাকবো। আমি এবং আমার সাথে আরও একজন বিশেষ অতিথি শিল্পী উপস্থিত থাকবেন। আমরা তার সঙ্গে কথা, গান, আড্ডায় থাকব এবং সঙ্গে থাকবেন আপনারা, এই প্রত্যাশা রাখছি। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের আজকের অতিথি আশিস চৌধুরী। আমি তাকে অনুরোধ করছি যে আরেকটি এই গান আপনি যদি আমাদের শোনান, তুমি শোনাও। যাক, একটা গানে অনুরোধ এসছে আমার, সেটা হচ্ছে সাগর ছবি থেকে কিশোর কুমারের গাওয়া চেহারা হ্যাঁ ইয়া চাঁদ খিলা হ্যাঁ। বাহ, অদ্ভুত। হ্যাঁ, ঋষি কপুর লিপ দিয়েছিল, সেটা গাইছি। हो चेहरा है या चांद खिला है, जुल्फ घनेरी शाम है क्या, सागर जैसी आंखों वाली ये तो बता तेरा नाम है क्या, चेहरा है या चांद खिला है, जुल्फ घनेरी शाम है क्या, सागर जैसी आंखों वाली ये तो बता तेरा नाम है क्या, अरे तू क्या जाने तेरी खातिर कितना है बेताब ये दिल, तू क्या जाने देख रहा हूँ कैसे कैसे ख्वाब ये दिल, दिल कहता है तू है यहाँ तो जाता लम्हा थम जाए, वक्त का दरिया बहते बहते इस मंजर में जम जाए, तूने दीवाना दिल को बनाया इस दिल पर इल्जाम है क्या, सागर जैसी आंखों वाली
ये तो बता तेरा नाम है क्या। অসাধারণ অসাধারণ। যিনি অনুরোধ করেছেন আমি বলবো যে তার একটা পছন্দ রয়েছে, তিনিও একজন নিশ্চয়ই শিল্পী। হ্যাঁ হ্যাঁ, আমি চলে যাচ্ছি, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। তার মধ্যেই যেটুকু আর আলোচনা করা যায়, যে আড্ডার যেটুকু অংশ আমরা নিতে পারি, যে রসটুকু আমরা নিতে পারি, রবীন্দ্রসঙ্গীত, মান্না দে, রফি সাহেব, কিশোর কুমারের গান, তার মধ্যে একটা গান আমার খুব দাগ কেটেছিল কোনো একটি মঞ্চে, মনে হয় তোমার সাথে আমার একটু টার্সেলে হয়েছিল সেই গানটা নিয়ে। শীতল শীতল পরের কথা, বাতাস লাগুক প্রাণে, মন জানলা খুলে দে না, বাতাসে লাগুক প্রাণে, শীতল শীতল পরের কথা, শীতল শীতল পরের কথা, আসুক বন্ধু কানে, আসুক বন্ধু কানে, মন জানলা খুলে দে না। হাতে বাঁশি থাকতে তবু বাজালি না কেন, সোনার হরিণ ধরতে গিয়ে হারালি যে কেন। হাতে বাঁশি থাকতে তবু বাজালি না কেন, সোনার হরিণ ধরতে গিয়ে হারালি যে কেন। ও তুই ভাঙলে দেউল, ও তুই ভাঙলে দেউল, না 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 না, ভগবানের মাঝে, শীতল শীতল পরের কথা, আসুক বন্ধু কানে, আসুক বন্ধু কানে, মন জানলা খুলে দে না। সামনেই আসছে পুজো, আর এই পুজোর ঠিক ওই 4টে দিন কিশোর কুমারের গাওয়া এই যে গানগুলো, এগুলো যদি না বাজে তাহলে কিন্তু পুজো মনে হয় না। আগের তো ছোটবেলায় এই ব্যাপারগুলোই ছিল, যে কিশোর কুমারের সেই গানগুলো বাজবে। মোহাম্মদ রফির গান ছিল, বাংলা গান, যে তোমাদের আশীর্বাদে এই শত দল মাথায় রাখি, তোমাদের আশীর্বাদে এই শত দল মাথায় রাখি, তোমাদের ভালোবাসা, তোমাদের ভালোবাসা এই মনিহার বুকে রাখি, এই শত দল মাথায় রাখি, তোমাদের আশীর্বাদে। এই গানগুলো এখন বাস্তব অসাধারণ। মানে এই গানগুলোর পরে মানে এই যে পরিবেশ তৈরি করে দেওয়ার, পুজোর যে পরিবেশটা তৈরি করে দেওয়ার মতো আর কোনো গান আমার অন্তত, আমরা এইগুলো গান শুনি বড় হয়েছি। আর আমি মনে করি আমাদের সময় যে আমাদের বসে যারা তারা গানটা বেশিরভাগ শিখেছে ওই মাইকের রেকর্ড শুনে, ক্যাসেট শুনে। এখন সিডি হওয়ার পরে একটা ছিল 150-200 গান, রিপিট হয় না। আর আমাদের ক্যাসেট ওই 5টা 10টা গান সারাদিন রিপিট শুনছি, ওদের সব মুখস্থ। ওই জন্যই কিন্তু ওই রিপিট হতো বলেই গানগুলো অনেকবার করে শুনতে মানুষ কিন্তু একদম মুখস্থ করে ফেলেছে। আর এখন ইউটিউবে যে কত এক্সপ্লোর করে, মানে কোনটা শুনে কোনটা বাদ দিল। আমাদের জেনারেশনের মধ্যে আবার জেনারেশন তৈরি হয়ে যাচ্ছে, মানে একটা জেনারেশনের মধ্যে অনেকগুলো ভাগ হয়ে যাচ্ছে, মানে এক একজন এক এক টাইপের গান শুনতে ভালোবাসছে। এই জন্য আমরা কিন্তু এই ধরনের গানগুলোর থেকে হারিয়ে যাচ্ছি। এই ধরনের গান বেঁচে থাকুক, আবার সুস্থ সংস্কৃতি ফিরে আসুক, অবশ্যই আছে, কিন্তু তার মধ্যেও কোথাও যেন একটা জায়গা তৈরি হয়ে গেছে, একটা মানুষে মানুষে হিংসা, হানাহানির জায়গা। আমাদের এই সঙ্গীতই একমাত্র পারে এই জায়গাটাকে বেঁধে রাখতে। এখানে অনেক পলিটিক্স আছে, তো আমরা ওই পলিটিক্সের জায়গাটাকে ছেড়েই দিলাম। আমরা আবারও একটা বারবারই আমার কাছ থেকে রিকোয়েস্ট আসছে, গান শুনবো, আরও গান শুনবো। সেই জায়গাটা দাঁড়িয়ে মান্নাদের কোনো গান
একটু বৈতালিক ভাবে। সামলে রাখো জোছনাকে ও চাঁদ, সামলে রাখো জোছনাকে, কারো নজর লাগতে পারে, কারো নজর লাগতে পারে, মেঘেদের উড়ো চিঠি আসতে পারে। ও চাঁদ, সামলে রাখো জোছনাকে ও চাঁদ, সামলে রাখো জোছনাকে। আমাদের কন্ট্রোল রুম থেকে কিন্তু অনেক রিকোয়েস্ট তোমার মোবাইলে এসেছে, পিসিআর যেটাকে আমরা বলি, ওনারা কিন্তু, এবং ওনাদের কাছে অনুরোধ আসছে দর্শক শ্রোতা বন্ধুদের কাছ থেকে, তারা সেই অনুরোধটাকে তোমাকে ফরওয়ার্ড করেছে। তুমি একটু দেখে নিয়ে সেই ধরনের কিছু সঙ্গীত যদি আমাদের দর্শকদের উপহার দিতে পারে। একটা এসছে, कितने भी तू कर ले सितम, हंस हंस के सहेंगे हम, ये प्यार ना होगा कम, सनम तेरी कसम हो, सनम तेरी कसम, सनम तेरी कसम। এই তো এই গানটা এসছে। হ্যাঁ, তো এরকম অনেক গান আছে। সামনেই 15ই আগস্ট, অর্থাৎ হ্যাঁ, আমাদের ভারতবর্ষের স্বাধীনতা দিবস উদযাপন হবে মহাসমারোহে। সেই স্বাধীনতা দিবসকে সামনে রেখে তোমার একটা গান, সেই গানটা দিয়েই আমরা আজকের পর্ব গুরুকুল অনুষ্ঠান শেষ করব। তুমি সেই গানটা কি করছো? অনেক গান আছে প্রস্তুতি ছাড়া। একদমই সত্যি, আশিসদার আজকের এই অনুষ্ঠানে হাজির থাকার কথা ছিল না। বৃষ্টি জন্য আমরা প্রোগ্রামটা পোস্টপন্ড করে দেওয়ার ইয়ে ছিল, কিন্তু আশিসদা বৃষ্টিকে উপেক্ষা করে আশিসদা আমাদের মাঝে এসছে। কারণ প্রস্তুতি, আমরা একটা যদি দেশাত্মবোধক সঙ্গীত হলে ভালো হয়। তোমাদের সূর্য শপথ সত্য হলো, তোমাদের জানাই প্রণাম, তোমাদের রক্তে ধোয়া ভারত ভূমি মুক্ত হলো, তোমাদের জানাই প্রণাম, জানাই প্রণাম, জানাই প্রণাম। তোমাদের সূর্য শপথ সত্য হলো, তোমাদের জানাই প্রণাম, তোমাদের রক্তে ধোয়া ভারত ভূমি মুক্ত হলো, তোমাদের জানাই প্রণাম, জানাই প্রণাম, জানাই প্রণাম। আমরা স্বাধীনতা পেয়ে গেছি, সূর্য শপথ 15ই আগস্ট আমরা আরো একবার উদযাপন করব। তোমার সেই বিখ্যাত গান, যেটার বারবার রিকোয়েস্ট আসছে আমাদের পিসিআর থেকে, পিসিআর এ অনেক রিকোয়েস্ট এসছে, ও বন্ধু, এটা দিয়েই আমরা অনুষ্ঠান শেষ করব। গরে সনি সরে রে, গরে সনি পা, নিসা নিসা রে পা গা রে, গরে সনি পা নিসা রে পা গা রে সনি সরে গ সরে সরে রে গ রে গ গা পা গা পা। ও বন্ধু তুমি শুনতে কি পাও, ও বন্ধু তুমি শুনতে কি পাও, হে গান আমার, ও এ গান আমার, এ গান আমার, ও এ গান আমার। ও বন্ধু তুমি শুনতে কি পাও, হে গান আমার, ও এ গান আমার, এ গান আমার, ও এ গান আমার। জানি না কোথায় আছো তুমি, কত দূরে, আমার মনের কথা যায় ভেসে সুরে, যদি পারো সামনে এসো,
কাছে এসে ভালোবাসো, যদি পারো সামনে এসো, কাছে এসে ভালোবাসো, বোঝো না কি ভালোবাসা করে হাহাকার, ছুঁয়ে যাবে সুর হৃদয়ে তোমার, এ গান আমার, ও এ গান আমার, এ গান আমার, ও এ গান আমার। অনেক শুভেচ্ছা রইল আমাদের আজকের অতিথি আশিসদার জন্য, আজকে তার শুভ জন্মদিন। আরও একবার আমাদের ভারত টিভির তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং আপনাদেরকেও শুভেচ্ছা জানালাম। ধন্যবাদ জানাই। দেখা হবে আগামী বুধবার সন্ধ্যে সঠিক 6টায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। घर घर तिरंगा, हर घर तिरंगा।